বাংলাদেশ সেই 1971 সাল থেকে সাধারণ জনগণ শুধু কষ্টই করে আসছে। তারা শুধু ক্ষমতাবানদের লাথি উষ্টা অন্যায় অত্যাচার সহ্য করেই আসছে। আর রাষ্ট্র, গণতন্ত্র, সংবিধান এই নিয়ম কইরাই তারা এই কাজগুলো করতেছে। তো সহ্য করতে করতে আর সহ্য হচ্ছিল না, তাই এই 5ই আগস্টের মাধ্যমে আমরা একজন স্বৈরাচারকে সরাতে পেরেছি, একজন। কিন্তু সেই একজন কি দেশটা পরিচালনা করছে? করে নাই। একদম সংসদ ভবন থেকে শুরু করে একটি পরিবারের মাঝখানেও সেই দল তার কার্যক্রম পৌঁছিয়ে দিয়েছে। যেমন স্বামী বিএমপি করে, স্ত্রী এই জন্য তাকে ডিভোর্স দিয়ে দিছে, এরকম। তো আমরা কিন্তু স্বৈরাচারের ওই ব্যক্তিটা স্বৈরাচার হলো কেন? উনি অন্যায় করছে, জনগণের সাথে প্রতারণা করছে, ধোঁকা করছে। এই জন্য তাকে মানুষ তাকে বিশ্বাস করেই ক্ষমতায় এনেছিল, কিন্তু সে মানুষের বিশ্বাসের মূল্য রাখতে পারেনি। সে রেখেছে তার জিদের মূল্য। তো সে কিন্তু এমনি এমনি যায়নি, সে না যাওয়ার আপ্রাণ চেষ্টা করে বাধ্য হয়ে দেশ ত্যাগে বাধ্য হয়েছে। কারণ গত 5ই আগস্ট ভয়াবহ একটা দিন আমার জীবনে। তা আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে সুস্থ সবল বাড়ি ফেরাইছে। কিন্তু আশা ছিল যে এইবার হয়তো বা বাংলাদেশের কিছু একটা হবে, যে একটি নীতির বাংলাদেশ তৈরি করবে সব দেশপ্রেমিক মানুষগুলা মিলা। কিন্তু যারাই এতদিন ধরে দেশপ্রেমের কথা বলে আসছিল, মানুষকে আশা জাগিয়েছে, তারাই আজকে জনগণের কথা না বলে এক অদৃশ্য শক্তির কথা তারাও বলতেছে। তারাও পা চাটা শুরু করে দিয়েছে। এর জন্য আমার ছোট ছোট ভাই বোনগুলা, তাদের জীবন, তাদের হাত, তাদের পা, তাদের চোখ, এই যে কি নৃশংসতা, তা আপনারা সবাই দেখছেন। কিন্তু দেখাও আপনারা চুপ করে থাকেন না। কারণ যেই ছেলেটা গুলিবিদ্ধ হয়েছে তার একটা হাত নাই, হাত চলে গেছে, বা সে আগে যেমন ছিল তেমন নাই, সেই বুঝতেছে তার কষ্টটা। কিন্তু সে সান্ত্বনা খোঁজে যে যেই স্বৈরাচারকে সরানোর জন্য আমরা রাজপথে নেমেছিলাম, সেই স্বৈরাচারকে তো সরাইতে পারছি। আচ্ছা, আমরা জয়ী হয়েছি, সেই সান্ত্বনা নিয়ে আমরা আমার আহত ভাই বোনরা তাদের মনটাকে শান্ত রাখে। কিন্তু এই বাংলাদেশ ও এই বাংলাদেশের এখন যারা পরিচালক আছে, তাদের কি দায়িত্ব নাই আমাদের আহত ভাই বোনদের প্রতি? তারা অনেক ন্যায়ের কথা বলে, এখন কই তাদের এই ন্যায় বাক্য, নীতি বাক্য? আমি দেশটাকে ভালোবাসি, এই জন্য দেশের জন্য কথা বলি। তো যারাই দেশপ্রেমের কথা বলতো এই 16 বছর ধরে, তারা তো কেউ দেশে থাকতে পারতো না। যেমন মিজানুর রহমান আজহারি, যত হুজুরগুলো আছে তারা সবাই জেল খাটছে, মায়ের অত্যাচারের শিকার হয়েছে। ভালো ভালো সাংবাদিক যারা দেশপ্রেমিক মানুষগুলো, তাদেরকে দেশ থেকে বাধ্য করা হয়েছে। হ্যাঁ, পিনাকি ভাই, ইলিয়াস হোসেন সাহেব, তারপরে এই যে হুজুর মাওলানা আজহারি সাহেব, তো এগুলি ওনারা পরিকল্পনা করে করছে। কিন্তু আমাদের তো সাধারণ নিম্নবিত্ত, নিম্ন শ্রেণীর মানুষগুলো এই দেশেই থাকতে হবে। কারণ আমাদের তো বিদেশ যাওয়ার কোনো সামর্থ্যও নাই, ইচ্ছাও নাই। মরমু যখন এই দেশেই মরতে হবে, কারণ মৃত্যু হবেই। তো হতাশা এখান থেকেই, যে খুব আশা নিয়ে আমরা সবাই রাজপথে নেমেছিলাম যে এবার হয়তোবা আমরা একটা সভ্য জাতিতে পরিণত হব। বিগত এই 71 থেকে আজ পর্যন্ত
যতগুলি সরকারি আসছে তারা নিজের স্বার্থের কাজ করছে। শুধু একাই ভদ্র মহিলাটি 16 বছর করে ফেলছে, রেকর্ড ভেঙে ফেলছে এরশাদ সাহেবের। তো সবাই কিন্তু দলের চিন্তাই করছে, নিজের চিন্তা করছে। দেশের স্বার্থ, দেশের সুনাম, দেশের উন্নতি এইগুলা কেউ চিন্তা করে নাই। হয়তো বা কেউ একটু বেশি করছে, কেউ একটু কম করছে। কিন্তু ভবিষ্যতে যারা এখন স্বপ্ন দেখতেছেন ক্ষমতায় আসবেন, আপনারাও কি তার মতো হয়ে যাবেন? সেই মতো হতে না চাইলে একটি নিয়ম করতে হবে। যেমন এখনও ওই কিছুদিন ভালো, খুব সুন্দর ছিল, যতদিন ছাত্র ছাত্রীরা রাজপথে ছিল ততদিন দেশটা একটা সত্যিকারের, আল্লাহর কসম করা বলতেছি, তখন একটা নিয়মের মধ্যে চলছে। আর যারা অনিয়ম করত তাদের কাছে ওই কাজগুলা বিরক্ত লাগতো। আর যারা নিয়ম চায় যে হ্যাঁ আমি দেরিতে আসছি, লাইনের পিছনে দাঁড়াতেই হবে, এটা আমার বাধ্যতা, কিন্তু আমি এখন অমুক সাহেবের পরিচয় দিয়া তমুক সাহেবের পরিচয় দেওয়া লাইনের সামনে চলে যাব, এটা তো কোনো নিয়ম না। সেই নিয়মটাই মেনটেন করছিল আমাদের ছাত্রছাত্রী ভাই বোনেরা। তোমাদেরকে ধন্যবাদ, আপনাদেরকে ধন্যবাদ, কারণ আপনারা সম্মানী মানুষ। কেন জানি আপনাদেরকে উঠাই নিল। তো আমার একটা অনুরোধ, আপনারা আবার পারলে এভরি ফ্রাইডে আপনারা সবাই রাজপথে নামেন। এটা একটা চেকিং ডিউটি, যে দেশটা কী হইতেছে, কীভাবে চলতেছে, এটা করা উচিত কোনো সহিংসতা ছাড়াই। আর সাধারণ জনগণেরও উচিত তাদেরকে সাহায্য করা, কারণ দাবি দেশটা শুধু ওই বাচ্চাদের না, আমরা যারা মা বাবা আছি তাদেরও এই দেশটা। কারণ আমার মা বাবা অনেক কষ্ট করছে আমরা ভালো থাকার জন্য। তো ভালো থাকা তো ভাই এরকম ভালো থাকা না, মানে দিনের পর দিন সব কিছু আমার কাছ থেকে স্মার্টলি নিয়ে যাবে, আর আমি চুপ করে সহ্য করব, আমার টাকাগুলো নিয়ে যাবে, আমি সেবা পাবো না। যেমন আমার ভোটের অধিকার, সেটাও তো কেড়ে নিছে একমাত্র ইভিএম দিয়া। এখন কি আপনাদের মনে প্রশ্ন আসতেছে যে ইভিএম দিয়ে কীভাবে আমার ভোটটা কেড়ে নিচ্ছে? কারণ ইভিএমের মিনিংটা শুনেন, ইতে এভরি, ভিতে ভোট, এমতে মাইন। তার মানে প্রত্যেকটা ভোট আমার। আপনি যেই জায়গায় দেন প্রত্যেকটা ভোট ওনারা যেভাবে ডিভাইসটা তৈরি করে আনবে ইভিএম মেশিনটা, ওইভাবেই হবে, সম্ভব। এটাই হলো স্মার্ট ডিজিটাল বাংলাদেশ। তারা যেটা বলছিল প্রথম, ডিজিটাল বাংলাদেশ। তো এই বাংলাদেশটা, আর বর্তমানে যেমন সেনাপ্রধান সাহেব, ডাক্তার ইউনূস সাহেব, রাষ্ট্রপতি সাহেব, আরে যে চলে গেছে চলে যেতে দেন না। জীবনে তো অনেক আয়েশ করছেন, অনেক সম্পদ বানাইছেন, এবার একটু দেশের জন্য কাজ করে যান, যদিও পারে আল্লাহ আপনাদেরকে মাফ করে। আর আমরা বাংলাদেশ জনগণ, এই যে শেখ হাসিনা যদি না পালাইয়া আত্মসমর্পণ করতো, তাও হয়তো বা মানুষ ওরে মাফ করে দিত। কারণ অন্যায়কারী ছাড়া আর কেউ পালায় না, ন্যায় কখনো পালায় না। সে অন্যায় করছে বিদায়, তার মনে দুর্বলতা ছিল বিদায় সে পালাইছে। অনেক মানুষ বাংলাদেশের একটা বড় দল, অবশ্যই বড় দল, ঠিক আছে, কিন্তু আপনারা আপনাদের মন মতো দল চালাইয়া বাংলাদেশটাও ধ্বংস করছেন, বাংলাদেশের জনগণের ভবিষ্যৎ ধ্বংস করছেন, এবং বাংলাদেশের উন্নতিকে ধ্বংস করছেন। এই জন্য আপনারা দোষী। আর কত যে মানুষের জীবন নিছেন তা তো হিসাব ছাড়া। তো পুলিশ ভাইরা তো একটা অপবাদ দেন আমাদেরকে যে আমরা আপনাদেরকে মারছি।